আমার বক্তব্য হলো যে পুলিশ তাদেরকে গুলি করে না, ইয়াদেরকে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ করেছে, এটা আমি বলেছি। আর একটি কথা বলেছি, পুলিশ মারা গেছেন এখানে 10, 12, 13, 14 জন পুলিশ মারা গিয়েছে, একথা আমি বলেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তারা বাংলাদেশ সময় 6:30টার সময় তাদের নতুন বাংলাদেশ গড়ার ইস্তেহার ঘোষণা করেছেন। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি, এবং এরপরের সারির সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি, এরপরের অবস্থান হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও চলেছে। প্রদর্শক, আজকে ভিডিওর বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, সরাসরি ভিডিও চলে যাব। আরেকটি কথা, আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনে আসি। চলুন। আজকের তারিখটি ছিল প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য এবং সাক্ষীদের সাক্ষ্য এবং জবানবন্দির জন্য। সূচনা বক্তব্যের পরবর্তীতে একজন সাক্ষী, কি বর্মন জানি, সুচন্দ্র বর্মন, খোকন চন্দ্র বর্মন নামে একজন সাক্ষী, যিনি PW1 হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন, জবানবন্দি প্রদান করেছেন। জবানবন্দিতে উনি বলেছেন উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালক, সেই চালক হিসেবে সেইখানে উনি এই ছাত্র আন্দোলনে নিয়মিত আসতেন এবং আসার কারণে ওই একটি তারিখ 18/7/24 তারিখে উনি প্রথমে এসেছেন। সেখানে প্রথম দিনে তেমন কোনো ঘটনা ঘটে নাই। দ্বিতীয় দিন 19 তারিখে এসেছেন, সেই দিন গোলাগুলি হয়েছে এবং সেইখানে কিছু লোক আহত হয়েছে এবং কিছু লোক নিহত হয়েছে, তারপরে চলে গেছে। এবং পরবর্তীতে 5ই আগস্ট উনি ওই দিনও এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আন্দোলনে থাকাকালীন সময় একটা পর্যায়ে ওনারা যখন সাইনবোর্ড এলাকায় আসেন তখন ওনাদেরকে পুলিশ বাধা দিলে পরবর্তীতে সেনাবাহিনী আসেন। সেনাবাহিনী আসার পরে পুলিশকে সরে যেতে বলেন, সরে যায়। তারপরে ওনারা যাত্রাবাড়ির দিকে রওনা দেন। যাত্রাবাড়ি থানা এলাকায় আসার পরে পুলিশ ওইখানেও সেনাবাহিনী তাকে পুলিশকে সরে যেতে বলে, পুলিশ সরে যায়। পরবর্তীতে সেনাবাহিনী যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার গায়েও একটা পর্যায়ে গিয়া গুলি লাগে, ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে, এটা উনি বলেছেন। এবং সেই গুলি করার পরেও পরবর্তীতে আশেপাশে যারা ছিল আরও যারা ছাত্র এবং অন্যান্যরা, তারা ওনাকে নিয়ে হসপিটালে যায়। প্রথমে মুগ্ধ হাসপাতালে, ওখানে তাকে রাখেন না, পরবর্তীতে ঢাকা মেডিকেলে যান। তৎপরবর্তীতে ওনারা প্রাথমিক চিকিৎসার পরে মিরপুর ডেন্টাল হাসপাতালে ওনাকে পাঠান। তারপরে 10 দিন চিকিৎসার পরে উনি এসে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। সেইখানে চিকিৎসার পরে একটা পর্যায়ে ওনাকে রাশিয়া প্রেরণ করা হয়। রাশিয়া থেকে উনি এসেছেন, আবার রাশিয়া যাবেন। এক্সিলেন্ট মেমোরিজ। আপনি বলেন যে আপনার ওনার বক্তব্যে কোন জায়গায় ত্রুটি মনে হয়েছে কিংবা কি ফাঁক পাইছে? যাত্রাবাড়ি থানায় 10 থেকে 12 জন সদস্য নিহত হয়েছে, গুলি করেছে, এটা কি বলতে চাচ্ছেন? আমি সেখানে আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ করেছেন, এটা আমি বলেছি। আর একটি কথা বলেছি, পুলিশ মারা গেছেন এখানে 10, 12, 13, 14 জন পুলিশ মারা গিয়েছে, একথা আমি বলেছি, এবং সেটা ছাত্র জনতার গুলিতে। আর একটি কথা হলো, এই যে 3টি তারিখে উনি আন্দোলনে গিয়েছেন, এই 3টি তারিখে উনি কি ওই দিন কি বন্ধ ছিল না খোলা তারিখ ছিল? উনি বন্ধ থাকলে এক কথা, আর যেহেতু বন্ধ ছিল না, আমার কাছে ওই দিন খোলা তারিখ ছিল, অতএব উনি মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে যান নাই এবং যাইতে পারেনও না। উনি যে গিয়েছেন এই কথাটা অসত্য, এটা আমি বলেছি। গুলি খেয়েছে একটা ইয়েতে দেখা যায়, ভিডিওতে দেখা যায়। আমার বক্তব্য হলো গুলি খেয়েছে, কিন্তু এইগুলি ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতিতে পুলিশের উপরে গুলি করেছে। তারপরে পুলিশ সেখানে তাদেরকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে, এই একটা পর্যায়ে তার মুখে গুলি লেগেছে। আমার বক্তব্য হলো যে পুলিশ তাদেরকে গুলি করে না, ইয়াদেরকে। আমি নিশ্চিত কি আমার বক্তব্য, নিশ্চিত কি আমি তোর ওখানে ছিলাম না, নিশ্চিত বলতে পারবো না। মোটা দাগে আপনার কাছে জানতে চাই একদম অল্প কথা, সেটা হচ্ছে তার এই চিপ দিয়ে, তার এই জবানবন্দি দিয়ে কি আসামিদের অভিযোগ প্রমাণ হয় কিনা, আপনি কি মনে করেন? আমি মনে করি হয় না। এই সাক্ষীর এবং জবানবন্দির মধ্যে, আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে অনেক ফাঁক আছে, অনেক ব্যাপক ফাঁক আছে। আমার বক্তব্যের সঙ্গে ওনার জবানবন্দির সঙ্গে বেশ বৈপরীত্য আছে। একটা কথা কি একটু বলবেন, ওনার রাশিয়াতে অপারেশন হওয়ার পরে ঘটনার 7 মাস পরে গিয়ে 4টা গুলি পেয়েছে রাশিয়া অপারেশনের সময়, এটি প্র্যাকটিক্যালি কতটা সম্ভব যে মুখের মধ্যে 7 মাস গুলি থাকা, এটা কি সম্ভব কিনা জানি না, সেটা আমি বলতে পারবো না। তবে এইটা আমি প্রশ্ন করেছি যে এই মর্মে আপনি কোনো চিকিৎসা সনদপত্র, যেমন ঢাকা মেডিকেল কলেজ, তারপরে সব রকমের সনদপত্র, দ্যাট মিনস রাশিয়ারও, সেই সনদপত্র দাখিল করেছেন কিনা? উনি বলেছেন না, করি নাই। তবে পরবর্তীতে উনি করতে পারবেন। উনি বলেছে ওনার মুখ থেকে 3-4টা গুলিও বেরোয়েছে। গুলিতে মারা গেছে তারা, ছাত্রদের মতো গুলি করছে, এর পক্ষে কি কোনো ডকুমেন্ট আছে আপনাদের কাছে? একটা কথা আমি আপনাকে বলি, এই মামলায় আমাকে প্রসিকিউশন পক্ষে যে সমস্ত কাগজপত্র দলিলাদি দাখিল করে আমার কাছে দিয়েছে, এর মধ্যে থেকে আমাকে জেরা করতে হয়।
আমি কোনো উইপেন ওই যে কথাটা বলেছেন যে ডকুমেন্টস, এই ডকুমেন্টস তখনই সংগ্রহ করা যায় যখন আসামি উপস্থিত থাকে, তার নিজের চেষ্টায় অথবা তার আত্মীয় স্বজনের চেষ্টায়, তখন সেই ডকুমেন্টসগুলো সংগ্রহ করা সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তারা বাংলাদেশ সময় 6:30টার সময় তাদের নতুন বাংলাদেশ গড়ার ইস্তেহার ঘোষণা করেছেন। তারা আশা করেছিলেন যে 10 লাখের ঊর্ধ্বে লোক হবে। আমি কয়েকটি সংবাদ মাধ্যম বাংলাদেশের এবং বিদেশি তাদের সঙ্গে আলাপ করে শুনেছি, প্র্যাকটিক্যালি সেখানে 3 থেকে 4 হাজার লোক হয়েছে, তাও সারা বাংলাদেশ থেকে আনতে হয়েছে। এবং অভিযোগ আছে যে জামাত ইসলামীও যাতে কোনোভাবে সভাটা ফ্লপ না করে এজন্য তারাও লোক সাপ্লাই দিয়েছেন। তাহলে জামাত ইসলামী এবং এনসিপি এবং ভাড়ায় যারা আসা তারা জানেনও না কি জন্য আসছেন। যেমন একজনাকে জিজ্ঞেস করেছে একটা অনলাইন পোর্টাল থেকে, এখানে কেন এসেছেন, জানে না কোন দলের প্রোগ্রাম এসেছেন, তিনি বলছেন বিএনপির প্রোগ্রাম এসেছি, মিটিং এর ভিতর থেকে বলতেছেন। এভাবে যারা ভাড়ায় এসেছেন 100-200 টাকায় সবাইকে মিলে নাকি 3-4 হাজার লোক হয়েছে। আমরা ধরে নিই যে লক্ষ লক্ষ লোক হয়েছে। হাসির খোরাক জুটিয়েছে, কারণ ওরা বলেছিল 10 লাখ লোক হবে, সেখানে যদি এখন 10,000 লোকও না হয়, এটা হাস্যকর কাহিনীতে পরিণত হয়। তারা তাদের ইস্তেহার ঘোষণার পূর্বে আমি একটু বলি, অনেকেই আমাকে বিভিন্নভাবে জানতে চেয়েছেন যে আরেকবার ইস্তেহার হলো তাহলে মুক্তিযুদ্ধের ইস্তেহার কি শেষ হয়ে গেল কিনা। না, এটা নির্বোধের মতো চিন্তা চেতনা। একটা দেশ স্বাধীন একবারই হয়। বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার সর্বপ্রথম পাঠ করা হয় পল্টন ময়দানে, ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ ইস্তেহার পাঠ করেন। মঞ্চে তখন আসমা আব্দুর রব সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ ছিলেন এবং বঙ্গবন্ধুর উপস্থিতিতেই ইস্তেহার পাঠ করা হয়, যেটা বঙ্গবন্ধুর সম্মতিতে, বঙ্গবন্ধুর পরিকল্পনায়। এই ইস্তেহারের ধারাবাহিকতায় কিন্তু বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী উদ্যানে তার ঐতিহাসিক ভাষণ দিয়ে গোটা জাতিকে প্রস্তুত করতে বলেন 7ই মার্চ, যা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বক্তব্য এবং যেটা ইউনেস্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিলে পরিণত হয়েছে। তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু ওই বছরেরই 26শে মার্চ আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। সেই মুক্তিযুদ্ধের ঘোষণাকে কেন্দ্র করেই 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মা বোন তাদের মহান আত্মত্যাগের মধ্য থেকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ায় স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং লাল সবুজের পতাকা। নতুন করে আর কোনো ইস্তেহার হয় না, দেশ নতুন করে স্বাধীন হয় না। এখন এরা যারা বলছে যে এই সংবিধান রাখবে না, আমি চ্যালেঞ্জ করে বলছি সংবিধান সম্পর্কে কোনো জ্ঞান তাদের আছে কিনা, সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচার সম্পর্কে জানে কিনা। ডক্টর কামাল হোসেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ যে টিম এইটার জন্য কাজ করেছেন এবং বঙ্গবন্ধুর পরামর্শ অনুযায়ী এর চেয়ে বেটার সংবিধান যে হয় না, এটা বর্তমান ডক্টর ইউনূসের যে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনিও সেটা বলেছেন। কাজেই নতুন করে সংবিধান রচনা করার আগে সংবিধান কি একটু লেখাপড়া করুন, কিছু শিখুন, তারপরে কথা বলা ভালো হবে। ইচড়ে পাকা কথা বলা ঠিক নয়। সংবিধানটা আয় রাজুতে আয় অথবা কিছু শৃঙ্খল লোকদের নিয়ে একটা মত সৃষ্টি করার বিষয় না। তারপর বলছেন গণপরিষদ। গণপরিষদ সম্পর্কে ধারণা আছে? গণপরিষদ তো অনেক দূরের কথা। জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে আসুন। একটা সংবিধান সংশোধন করতে গেলে 2/3 মেজরিটি লাগে। তারপরেও সংবিধানের যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার এটা কেউ চেঞ্জ করতে পারবে না। আগে আসুন, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার এসব কিছু হন বা পার্লামেন্টের সদস্য হন। পার্লামেন্টে এসে তারপরে কথা বলুন। নির্বোধের মতো এমন কিছু বলবেন না যেটা মানুষ ধরে নেবে হাস্যকর। জুলাই হত্যাকাণ্ডের বিচার করবে, এটা তো স্বাভাবিক, আমরাও চাই বিচার হোক। কারণ জুলাইতে রাষ্ট্রীয় দায়িত্বরত পুলিশদের যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং স্বীকারোক্তি আছে যে আমরাই পুলিশদের মেরেছি, যারা রাষ্ট্রীয় দায়িত্বে ছিল তাদেরকে মারা এবং তাদেরকে ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর ফেলা, এই সমস্ত ঘটনার বিচার টুডে অর টুমরো হবে। ডক্টর ইউনূস নিজেরই কোনো বৈধতা নাই, তার আইনগত কোনো ভিত্তি নাই। তিনি যদি বলেন যে পুলিশ হত্যার বিচার হবে না, যারা রাষ্ট্রীয় দায়িত্বে ছিল তাদের হত্যার বিচার হবে না, এটা হয় না। বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার জন্য পার্লামেন্টে বিল হয়েছিল, সেই বিল পাশ হয়েছিল, পাশ হওয়ার পরে রক্ষা হয়নি। কাজে এই চিন্তা করবেন না। জুলাই হত্যার বিচার অবশ্যই হবে। যারা মারা গেছে, কারা কি কারণে মারা গেছে, সবটারই বিচার হবে। নির্বাচন কমিশন আইন সংস্কার করবেন। হ্যাঁ, সেখানে তো ওই যে একজন পণ্ডিত আছেন আমাদের বদিউল আলম মজুমদার, তাকে দিয়ে আপনারাই তো কমিশন করেছেন, এটা করেন না কেন? আরে ভাই, আইন করতে গেলে পার্লামেন্ট লাগে, আগে পার্লামেন্টে যেতে হবে। এই অনির্বাচিত ক্ষমতা দখল করা ব্যক্তিরা এই কমিশন যাই করতেছেন, এই কমিশন করার ব্যক্তিরই তাদের নাই। তারপর আমি ধরে নিলাম যে তারা কি অশ্বডিম্ব তারা পারে, আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। সেবামূলক সরকারি প্রতিষ্ঠান করা হবে, দুর্নীতি দূর করা হবে। আপনারা বোধহয় জানেন না গভর্নমেন্ট স্ট্রাকচার, সরকারি প্রতিটি অফিসই সেবামূলক প্রতিষ্ঠান। আপনারা জানেন না, যিনি পানি সাপ্লাই দেন, যিনি গ্যাস সাপ্লাই দেন, যিনি ট্যাক্স সাপ্লাই দেন, যিনি রাস্তা পরিষ্কার করেন, সমস্তটা কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, হচ্ছে মানুষের সেবার জন্য প্রতিষ্ঠান। কাজে নতুন করে আলাদা কোনো প্রতিষ্ঠান করার কিছু নাই। আর দুর্নীতি দূর করবেন বলছেন, এটার সঙ্গে আমি একমত। তবে জবাব দিতে হবে। আপনাদের কর্মীরা পরের বাড়িতে গিয়ে কোটি কোটি টাকা কিভাবে আনে? বসুন্ধরা গ্রুপ সহ বড় বড় গ্রুপের কাছ থেকে টাকা কারা আনে? কিভাবে রূপায়ণ গ্রুপের উপরে বিশাল ফ্ল্যাট দখল করে আপনারা কাজকর্ম করতেছেন? কিভাবে আপনাদের পায়ে প্লাস্টিকের পৌঁছ ছিল না, এখন কোটি কোটি টাকা গাড়িতে চড়েন? কিভাবে বাড়িতে বিল্ডিং হয়ে যাচ্ছে ভাঙা টিনের ঘরে? এই প্রশ্নগুলোও কিন্তু এখন প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি, এবং এরপরের সারির সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি, এরপরের অবস্থান হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। কিন্তু আগামীতে যে একটি নির্বাচন হবে ডক্টর ইউনূসের অধীনে, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নাকি
অংশগ্রহণ করতে পারবে না বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল। এবং জাতীয় পার্টি যাতে অংশগ্রহণ করতে না পারে সে কারণে জাতীয় পার্টিরও কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে। এবং জাতীয় পার্টির মধ্যে 4টা ভাগ আছে। যে ভাগ সবচেয়ে দুর্বল সে ভাগকে ডক্টর ইউনূস সংলাপে ডাকছে, এবং যে ভাগ সবচেয়ে স্ট্রং এবং জনপ্রিয় সে ভাগকে সংলাপ থেকে বাইরে রাখছে এবং নির্বাচন থেকেও বাইরে রাখার প্রক্রিয়া চলছে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের ভোট পার্সেন্টেজ কত এবং জাতীয় পার্টির যে সবচেয়ে শক্তিশালী অংশ আছে তার ভোট পার্সেন্টেজ কত? আমরা সকলেই জানি বাংলাদেশে 4টা নির্বাচন অন্তত 1971 সালের পরে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে। তার মধ্যে একটি নির্বাচন হচ্ছে 2001 সালের নির্বাচন। সেই নির্বাচনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সব থেকে খারাপ রেজাল্ট করে। সব থেকে খারাপ রেজাল্ট করার পরও 2,23,00,000 ভোট পেয়েছিল এবং প্রায় 40% ভোট পেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এবং সারা বাংলাদেশও জাতীয় পার্টির ভোট আছে প্রায় 10% প্লাস। তাহলে যদি আপনি 40% ভোট পাওয়া দল এবং 10% ভোট পাওয়া দলকেই নির্বাচন অংশগ্রহণ করতে না দেন, তাহলে 50% মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এবং এই দুইটা দল সব থেকে খারাপ রেজাল্ট যেটা করেছে সেটা ধরেই যদি 50% হয়, তাহলে ভালো রেজাল্ট যদি করে ফেলে বা মধ্যপর্যায়ে রেজাল্ট করে ফেলে, তাহলে প্রায় 55% ভোট এই দুটা দলের আছে। এই দুটা দলকে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না। তাহলে 45% ভোট আছে এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া যত দল আছে তাদের 45% ভোট আছে। 45% ভোটকে আপনারা ভাগাভাগি করে নির্বাচন দিতে চান। তাহলে জনগণের আর ম্যান্ডেট হলো কোথায়? আর গণতন্ত্রের প্রক্রিয়া কথা বলে লাভ কি? বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, স্বৈরাচারের বিদায় করেছেন, ফেসিস্টের বিদায় হয়েছে। এবং দেখতেছি তো আপনারাই বড় ফেসিস্ট। যাদের 50 থেকে 55% ভোট আছে যে দুইটা দলের, তাদেরকে আপনার নির্বাচন আসতে দিবেন না। আর সকল দল মিলিয়ে আপনারা এখন যারা আছেন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ ছাড়া তাদের 45% ভোট আছে, সেই সকল ভোট দিয়ে আপনার নির্বাচন করে ফেলবেন। জনগণকে কি বোধায় পাইছেন নাকি বাংলাদেশের সকল জনগণ অশিক্ষিত? বাংলাদেশের এই ধরনের ভোট কেউ মেনে নিবে না। বাংলাদেশের এই ধরনের ভোট দিয়ে কোনো গণতন্ত্র ফিরে আসবে না। সেই কারণেই তো জাতীয় পার্টি গতকালকে বিশাল বড় একটি বিক্ষোভ সমাবেশ করেছে। জাতীয় পার্টির মতো একটি দলকে আপনারা আটকাতে পারছেন না এবং আটকাতে পারবেনও না। জাতীয় পার্টির যে জনপ্রিয়তা আছে, সারা বাংলাদেশে যে ভোট পার্সেন্টেজ আছে, আপনাদের যে জামাত ইসলাম আপনাদের পাশে আছে, ইসলামিক আন্দোলন যে সকল দলগুলো আপনাদের পাশে আছে, তাদের ওই ভোটগুলো নাই। তাই জাতীয় পার্টিকে আটকানোর ক্ষমতা আপনাদের নাই। জাতীয় পার্টির মতো দলকে ভোট পার্সেন্টেজে ডিফিট করার ক্ষমতা জামাত ইসলামী ইসলামিক আন্দোলন দলগুলোর নাই। আর আওয়ামী লীগ তো দূরের হিসাব। আওয়ামী লীগকে কিভাবে আটকাবেন? এই আওয়ামী লীগকে আটকানোর কোনো প্রক্রিয়া নাই, আটকানোর কোনো সুযোগ নাই। এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আপনারা ভালো করেই জানেন। সে কারণে আওয়ামী লীগকে আপনার নির্বাচন আসতে দিবেন না। কারণ জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যদি জোট করে নির্বাচন করে, আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে কেউ দাবিয়ে রাখতে পারবে না এবং ক্ষমতা 100% আসবে। এবং আওয়ামী লীগ একটা নির্বাচন করলেও ক্ষমতা আসার সম্ভাবনা এখনো 100% হয়ে গিয়েছে ভোট পার্সেন্টেজের হিসাব করলে। আর পিয়ার পদ্ধতিতে যদি ইলেকশন করেন আপনারা, তাহলে তো চোখ বন্ধ করে আওয়ামী লীগের জাতীয় পার্টি জোট করলে 150 আসনের উপরে পেয়ে যাবো। এটাকে কেউ ঠেকাতে পারবে? কারণ 50% প্লাস ভোট পাবে আওয়ামী লীগের জাতীয় পার্টি। তাই ভোটের হিসাবে আওয়ামী লীগকেও দাবাতে পারবেন না, জাতীয় পার্টিকেও দাবি রাখতে পারবেন না, কোনটা সে করে রাখতে পারবেন না। সারা বাংলাদেশে অলরেডি জাতীয় পার্টির প্রোগ্রাম করা শুরু হয়ে যাবে, এক জায়গায় শুরু হয়েছে। এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রোগ্রাম করা শুরু হয়ে যাবে, বিক্ষোভ মিছিল রাজপথ দখল করা শুরু হয়ে যাবে। কেউ দাবিয়ে রাখতে পারবে না। গতকালকে অনেক জায়গায় ছাত্রলীগের ছটিকা মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে এবং জাতীয় পার্টিও রাজপথে নেমেছে। জাতীয় পার্টির মতো একটা ছোট দলকে যেখানে আপনারা দাবিয়ে রাখার ক্ষমতা রাখেন না, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখার ক্ষমতা আপনাদের আছে? নাই। হয়তো বলতে পারেন 1 বছর তাহলে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে নাকি কোথায় গিয়েছে? আওয়ামী লীগ তার ফিরতে পারবে না। ভাই, কিছু সময় নিজেকে সেভ রাখতে হয়। কিছু সময় নিজেকে সেভ রাখতে হওয়ার মানে এই না যে ভয়ে পালিয়ে গিয়েছে। বাঘ যখন 1 থেকে 2 পা পিছিয়ে নিয়ে যায়, তাতে বাঘ ভয়ে পিছিয়ে 1 থেকে 2 পা পিছিয়ে নিয়ে যায় না। বাঘ আক্রমণ করার প্রস্তুতির জন্য 1 থেকে 2 পা পিছিয়ে নিয়ে যায়। হয়তো বা 1-2 বছর আওয়ামী লীগ এরকম কোনটা থাকতে পারে, রাজপথে অ্যাক্টিভলি না নামতে পারে, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ একটু দুর্বল থাকতে পারে। তার মানে এই না যে আওয়ামী লীগ ভয়ে হারিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে। আওয়ামী লীগ আবার শক্তিশালী রূপে ফিরে আসার জন্য একটু পিছিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। এটা যারা অস্বীকার করেন, এটা যারা বুঝেন না, তারা রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। যে এই দেশের মধ্যে 6 থেকে 7 কোটি কট্টর সমর্থক আছে বাংলাদেশ আওয়ামী লীগের। সে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার কথা স্বপ্নও ভাবা যায় না। সে আওয়ামী লীগকে ভোট থেকে দূরে রাখার কথা স্বপ্নও ভাবা যায় না। কারণ আওয়ামী লীগের ভোটাররা বিএনপির কট্টর সমর্থক থেকে অনেক বেশি কট্টর। শুধু সাধারণ ভোটার যারা আছে আওয়ামী লীগের, তাদের ভোট কোন দলের বাক্সে যাবে না যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে। তাই আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখলে বাংলাদেশে 20% ভোট কাস্ট হবে না। কারণ তখন বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য দলে যারা সমর্থক আছে ভোট দিতে যাবে, তারা চিন্তা করবে আওয়ামী লীগের মতো দল নাই, তাহলে অটোমেটিক তো বিএনপি হয়ে যাবে। বিএনপি যারা ভোটার আছে তারাও ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না।
আর হয়তো জামাত ইসলামীর সকলে যারাই কর্মী তারাই ভোটার, তারা হয়তো ভোট দিতে যাবে, 4 থেকে 5% হয়তো ভোট পাবে, আর বিএনপি হয়তো 15 থেকে 20% ভোট কাস্ট হবে, আর অন্য দল মিলে 5%, 25%। প্রিয় দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, এখান থেকে আপনারা কি বুঝলেন, কি জানলেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।